দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ন্যাশনাল টেররিজম ডিপার্টমেন্টের পরিচালক জ কেন্টের পদত্যাগের পর ইরান যুদ্ধ ইস্যুতে আরেকটি নতুন সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে তুলসী গেবার্ট জানিয়েছেন 2025 সালে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি। এই মূল্যায়ন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অন্যতম প্রধান যুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। গ্র্যাবার্ডের লিখিত সাক্ষ্যে বলা হয়, অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং এরপর থেকে তা পুনর্গঠনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও তিনি এই অংশটি প্রকাশ্য শুনানিতে উল্লেখ করেননি, পরে তিনি তা অস্বীকারও করেননি। অন্য যে সমস্যায় ট্রাম্প পড়েছেন তা হলো যুদ্ধে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে চলে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সামরিক হামলার পরও এই প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করবে, কোন কোন জাহাজ চলাচল করবে তা এখন অনেকাংশেই তেহরানই নির্ধারণ করছে। ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক নৌ জোট গঠনের চেষ্টা করলেও মিত্র দেশগুলো সারা সীমিত। জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও জার্মানি সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। এর বিপরীতে ভারত, চায়না, পাকিস্তান ও তুরস্ক সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করে নিরাপদে জাহাজ চলাচলের ব্যবস্থা করছে। যুদ্ধ শুরুর পর তেলের দাম $100 উপরে উঠে গেছে এবং গ্যাসের দামও ব্যাপক বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু সামরিক নয়, বরং বাজার ও আস্থার সংকট। কেবল সামরিক পদক্ষেপ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন। এক্ষেত্রে কূটনীতি সমাধানের জন্য একটি কার্যকর সমাধানের পথ হতে পারে। সব মিলে ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার ভিতরে ও রাজনৈতিক কৌশলগত বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে যুদ্ধ ধীরে ধীরে দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিতে পারে, যেখানে ইরানের লক্ষ্য হবে টিকে থাকা আর আমেরিকার জন্য বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধান বা পারস্পরিক ক্লান্তি এই সংঘাতের ইতি টানতে পারে, যেখানে উভয় পক্ষই নিজেদের জয় দাবি করার সুযোগ খুঁজবে। যুদ্ধে অস্ত্রের ব্যবহারের বাইরে দৃশ্যত ভূমিকা রাখছেন আরও দুইজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প এবং মুস্তফা খামেনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একদিকে জয় ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে যুদ্ধ এখনো শেষ হয়নি এমন দ্বৈত অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহ পরও জনসমক্ষে আসেননি, যা দেশ জুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি লিখিত বক্তব্য প্রচার করা হলেও এখনো তার সরাসরি উপস্থিতি বা বক্তব্য শোনা যায়নি। সূত্র অনুযায়ী আমেরিকা ও ইসরায়েলের হামলার শুরুতে তিনি আহত হন। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তির চেয়ে ইরানের শক্তিশালী প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডের কথা বলা হচ্ছে, তারা মূলত ভূমিকা রাখছে। তবে নেতা যদি উপস্থিত না থাকেন সেটি অবশ্যই যুদ্ধের ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। এই মনে করা বিশ্লেষণ নানাবিধ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটি হলো, আমরা যেটি বলছিলাম যে জো কেন্টের পদত্যাগের অনেক বিশ্লেষণ চলছে। তিনি মাগা সমর্থক এবং রিপাবলিকান যে বেস্ট সেটির একজন সক্রিয় কর্মী। তিনি পদত্যাগ করেছেন। এরপর আমরা দেখলাম তুলসী গেবার্ড আজকে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে তিনি বলছেন যে ইরানে 2025 সালে অপারেশন মিডনাইট হ্যামারের পরে আর নতুন করে ইরান এমন কিছু করেনি যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, যদিও প্রেসিডেন্ট এইটির উপর বেস করেই আমেরিকা এবং ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে। তাহলে একেবারে রিপাবলিকানদের মধ্য থেকে যে কথাগুলো উঠে আসছে এটি তো খুবই বিব্রতকর হয়ে পড়ছে প্রেসিডেন্টের জন্য। তার সামনের দিনে রাজনৈতিক কৌশল নির্ধারণে এটি কি নেতিবাচক প্রভাব আরো বাড়াবে? ধন্যবাদ। দর্শক শ্রোতা, শুভেচ্ছা ও হ্যাপি রমাদান। মেহনাজ আপা, শুভেচ্ছা আপনাকেও। আসলে দেখুন, এইটা যে কি ইম্প্যাক্ট হবে সেটা আমরা সবাই কিন্তু অলমোস্ট কিন্তু আমরা সবাই এখন জানি। এখন কিন্তু ইটস ভেরি ক্লিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কাউন্টার টেররিজমের হেড জো ক্যান্ট যে রেজিগনেশন দিয়েছেন, দেখুন হি ইজ, অ্যাজ ইউ ভেরি ক্লিয়ারলি সেড, মাগা সাপোর্টার এবং তার বেসেরই মানুষ। এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আফটার অল দেখুন, মানুষ কিন্তু মানুষের হিউম্যানিটি একটা জিনিস আছে।
সে স্বাভাবিকভাবেই তার হিউম্যানিস্টিক জিনিসটা হয়তো তার ভিতরে ভিতরে রিভিল হয়েছে আর কি, যার ফলে সে সত্য কথাটা বললো আর কি, যে আসলে ইরান নেভার এ থ্রেট টু ইউনাইটেড স্টেটস, হুইচ ইজ ভেরি ট্রু। আমরা আসলে কোনো থ্রেট দেখি না। এবং তুলসী গাব্বার্ড সে কিন্তু অনেক আগের থেকেই বলেছে যে, যেমন ইরাক যুদ্ধে যেটা গিয়েছিল উইপন অফ মাস ডিস্ট্রাকশন বলি আর কি, গিয়েছিল উইপন অফ মাস ডিস্ট্রাকশন, যেটা আমরা সবাই জানি। But whatever actually the damages and destruction happened for the country and happened for the world safety security already done. ওগুলো ড্যামেজ কন্ট্রোল দিয়ে সরি বলেও কিন্তু ওগুলো হয় না, কিন্তু এটা যুক্তরাষ্ট্র বলেই করতে পারছে, কারণ তাদের হেজমনি আছে সব দিক দিয়ে, অর্থনীতি বলেন, সামরিক দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে তারা পার পেয়ে যায়। সেখানেও কিন্তু যুদ্ধ নিয়ে গেল কিন্তু এই নেতানিয়াহু, ইসরায়েল। ইসরায়েল সবসময় একটা কাজ করে, যেটা তাদের থ্রেট যেটা, সেটা তারা পিকচার করে অ্যালাইন করে আমেরিকার থ্রেট। এইটা এটা কিন্তু আসলে দেখুন, যদি আপনি এদেশে কিন্তু ইন্টেলিজেন্স হাতে আছে, এদেশে সব ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং আছে, এটা কিন্তু কোনো দুঃখেও টিকে না যে তাদের থ্রেটটা আমাদের থ্রেট হবে কেন। এবং এটা এমন কৌশলে তারা কিন্তু প্যাকেজটা করে যে এটা যাতে আর কোনো কেউ কিছু না করতে পারে। তো এক্স্যাক্টলি একই অবস্থায় কিন্তু এবার যুদ্ধে নিয়েছেন কিন্তু ট্রাম্পকে বলে। এবং এটা কিন্তু আজকে একদিনের না, এরা কিন্তু গত আপনার ইরাকের পর থেকে এবং যে অপারেশন মিডনাইট হ্যামার পর থেকে কিন্তু এরা কিন্তু এর আগের থেকে কিন্তু এগুলো কিন্তু অলরেডি পরিকল্পনা হয়ে গেছে, সময় নিচ্ছিল, পজিশন নিচ্ছিল তারা কিভাবে করবে। তো এখন স্বাভাবিকভাবে এইবারও গেল যুদ্ধে, এবং দেখুন আজকে 19 দিন বোধহয় চলছে, ডিস্ট্রাকশন ড্যামেজেস যা হওয়ার তো হয়ে গেছে, ক্যাজুয়ালিটিস হচ্ছে, ইকোনমির ভয়টা বসতেছে, হরমুজ প্রণালীতে এখন যুদ্ধের একটা মানে আর একটা মারাত্মক ধরনের একটা টার্ন নিতে পারে, এই ধরনের একটা আতঙ্কের মধ্যে এখন বসে আছে। আপনি যে বলতেছেন নেতিবাচক যে অর্থনৈতিক প্রভাব, অর্থনৈতিক নেতিবাচক প্রভাব যে প্রতিদিন বোধহয় আমি যেটা দেখলাম $1 বিলিয়ন ক্রস হচ্ছে ইউনাইটেড স্টেটসের, অন্যান্য জাস্ট এমনি খরচ আর কি, অন্যান্য যে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ওগুলো ছাড়া একইভাবে কিন্তু ইরানেরও কিন্তু আপনি যে প্রায় বোধহয় 40-50 হাজারের মতো এস্টাবলিশমেন্ট কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, তাদের তাদেরও যুদ্ধের যে আর্মস অ্যামুনিশন খরচ পড়ছে সেগুলোর খরচ আছে, অয়েল তাদের যে স্থাপনা তার উপরে বোম্বিং হয়েছে, তাদের মেইন আমরা জানি যে অর্থনীতির ভিত হচ্ছে যে অয়েল। সো তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম অন্যান্য কান্ট্রি যারা ডিপেন্ড করে বেশ করে অয়েলের জন্য, চায়না থেকে আরম্ভ করে প্রত্যেকের কিন্তু এটা একটা নেতিবাচক যেটা হচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কোন রিজন আমরা যুদ্ধটা গেলাম, এই কথাগুলো সত্যি কথাই বলছে তুলসী গাব্বার্ড। তুলসী গাব্বার্ড পরে বেশি বলেছেন যে এটা প্রেসিডেন্টের, কিন্তু প্রেসিডেন্ট ইজ দ্য চিফ of everything, like particularly arms stuff. So প্রেসিডেন্টের হাতেই কিন্তু সেই বাটনটা বলছে, প্রেসিডেন্ট যদি মনে করে সেফটি সিকিউরিটি, সে কি করবে ডিপ্লোম্যাটিক্যালি সে কথাটা বলছে না, তার পজিশন রক্ষা করতে হোক বা সেই। তো আমি যেটা বলবো যে আসলে আলটিমেটলি আরো রেজিগনেশন যদি কনসিডার করতে থাকে, অনেকে বলতেছে যে আরো রেজিগনেশন পড়বে, এবং অনেকগুলো সেনেটর এবং যে হাউস মেম্বারও কিন্তু অলরেডি বলা শুরু করেছেন যে এটা আসলে দিস ইজ নট রাইট হোয়াট দ্য ওয়ার। নেটোর কাছে গিয়েছেন, নেটো কান্ট্রিগুলো বলে দিয়েছেন, আসলে নেটোকে তো সে আগেই তো নেটোকে অলরেডি কিন্তু বিরক্ত করে ফেলেছেন, যে নেটো নিয়ে তো ডিরোগেটিভ কথাবার্তা অনেক বলেছেন। সেটা ছাড়াও কিন্তু ওই যে বললাম এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের ভিতরে একটা জিনিস তো আছে যে রাইট অ্যান্ড রং, যে ন্যাটো কান্ট্রিজ গুলো দেখলো যে অ্যাকচুয়ালি নো রিজন এটাই যে যুদ্ধটা করলো, যেটার জন্য বলা হলো, যেখানে ন্যাশনাল সিকিউরিটির ইন্টেলিজেন্সের যে চিফ সে বলতেছে যে না, তাদের যে আমরা অপারেশন মিডনাইট হ্যামারের পরে কিন্তু আর কোনো ধরনের কোনো তাদের এই ধরনের ক্যাপাবিলিটিস নাই। বাট দে ডোন্ট লিসেন বিকজ দে নট গোইং টু লিসেন। তাদের কিন্তু এটা একটা গ্রেট একটা এজেন্ডা আছে। গ্রেট এজেন্ডা হচ্ছে এস্টাবলিশিং গ্রেটার ইসরায়েল, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। এবং সেটাই কিন্তু এই প্যাকেজটাই কোনো প্রেসিডেন্টকে কিন্তু এইভাবে কিন্তু ইনভলভ করতে পারে নাই নেতানিয়াহু, যেটা এই প্রেসিডেন্ট। এবং তারা কিন্তু ওনার জন্যই বসেছিল, যে ফার্স্ট টার্মে করতে পারে নাই, সেকেন্ড টার্ম যখন আসলো সে তাই বলছে দিস ইজ দ্য অনলি অপরচুনিটি। এবং কতবার যে ভিজিট করেছেন নেতানিয়াহু। সো ইটস অল অ্যাবাউট আই থিঙ্ক যে প্যাকেজটা যেটা করেছেন, যে আমেরিকান জনগণও সামহাও এটাকে বাই করেছেন। জনগণ বলতে অবশ্যই রিপ্রেজেন্টেটিভরা, যে যদি বা সে আপনার কোনো কংগ্রেসে কোনো পারমিশন ছাড়াই গিয়েছেন, বাট স্টিল আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে আমেরিকাতে আপনার ইয়াঙ্গার জেনারেশন স্ট্যান্ডিং আপ, এবং সাধারণ মানুষও কিন্তু আসছে। এবং আপনি যদি ইসরায়েলের সমর্থনটা দেখেন, এখন কিন্তু সর্বকালের সর্বনিম্নে চলে গেছে কিন্তু আমেরিকান জনগণ
জনগণের। কারণ মানুষ ন্যায় অন্যায় জিনিসটা তো ওই যে বললাম, মানুষের আমরা দুইজনেই আসলে লিবারাল আর্টসের মানুষ, হিউম্যানিটিস এর মানুষ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাইট অ্যান্ড রং ম্যাটার্স। এটা হয়তো একটা সময়ে কিন্তু অ্যাটলিস্ট আপনি রিফ্লেকশন যদি করেন আপনার চিন্তা ভাবনা, থট প্রসেসের, it has to happen. But the problem is that, it happens by the time you lost the things. কতদিন I লাগতে care পারে? about মানে the আপনি property, যেটি but বলছেন, I care more about the casualties. যে আপনি যেটি বলছেন, জনমত একটা বড় প্রভাব অবশ্যই রাখে। অর্থনীতি, জনমত, Right. সামরিক শক্তি, অনেক কিছু যুদ্ধের দিকটা নিয়ন্ত্রণ করে। জনমতের উপর যদি শুধুমাত্র নির্ভর করার বিষয় থাকে, তাহলে কতদিন লাগতে পারে? মানে ইরান তো চাইছে অনেক দিন ধরে এটিকে লেন্দি করতে, তাদের কোনো সমস্যা নেই, তারা আমরা মরবো, সাথে অনেককে নিয়ে মরবো, Yeah. এই ধরনের একটা বিষয় তারা করছে। ইরানের লিডারশিপটা হচ্ছে, দেখেন এখানে সাকসেশন প্ল্যান একটা কথা আছে, লিডারশিপ চেইন অফ কমান্ড। এরা কিন্তু এমন ভাবে রেজিমেন্টেড যে আমরা জানি খামেনি নাই বলতেছে, মোস্তফা খামেনি নাই বলতেছে, বাট ইটস নট গোয়িং টু বি এনি মেকিং এনি ডিফারেন্স। তাদের এই ধরনের লিডারশিপটা আছে। হ্যাঁ, জনমত এখানে এখন এই মুহূর্তে যে যা দেখা যাচ্ছে, যে আমরা দেখেছি কিন্তু ইউনাইটেড স্টেটস এখানে বিভিন্নভাবে ফলাও করে কিন্তু স্প্রেড করেছে, প্রপাগান্ডা করেছে যে ওখানে এত হাজার মানুষকে মেরে ফেলছে অপোজিশন। এখানে তো একটা পাপেট আছে, ওই যে পাল্লবী, শাহরেজার, হ্যাঁ, জি। শাহরেজার ছেলে, তো রেজা পাল্লবী, সেটা আছে। এই ধরনের কিছু লোক আছে, তাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। এটা তো ইটস অল অ্যাবাউট ইসরায়েলের যে সালটা আর কি। তো এখন এটা হচ্ছে ইরানের জনমত। ইরানের জনমত আমরা যেটা দেখতেছি, এরা হচ্ছে দি পার্সিয়ান সিভিলাইজেশন। 5,000 বছর তাদেরকে কেউ কিন্তু কষ্ট করতে পারে না। এই ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু দে আর ভেরি ইউনাইটেড। আমেরিকার জনমতটা, বিশেষ করে ইসরায়েলের জনমতটা, ইসরায়েলও কিন্তু আপনার জনমতটা কিন্তু নেতানিয়াহু আছে কিনা আমরা জানি না। এখন হয়ে গেছে কি, এখন যে আপনি টুইস্টেড ইনফরমেশন, এখন কোনোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য কিছু করছে, এখন আমরা কোনোটাই মোস্তফা কামানি আছে কিনা জানি না, নেতানিয়াহু আছে কিনা জানি না, বা অন্যান্য যে টপ র্যাঙ্কিং যারা পলিটিক্যাল এবং মিলিটারি দ্য লিডার যারা দেখা হচ্ছে, ওরা আমরা জানি না। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডা, ওয়ার প্রপাগান্ডা, এগুলো হচ্ছে একজ্যাক্ট কিছুই আমরা কিন্তু আলটিমেটলি জানবো। যুদ্ধের ইয়েগুলো পাওয়া খুবই ডিফিকাল্ট আর কি, যদিও সোশ্যাল মিডিয়া খুব প্রবল। তো এইখানে আসলে যে জনমত, ওখানে ইসরায়েলও এখন নেতানিয়াহুর এগেইনস্টে যাচ্ছে, এবং আমেরিকাতে জনমত আলটিমেটলি আমি তো বললাম যে এখন আসলে সাধারণ মানুষের জনমত কিন্তু এখন, এবং ইজ গোয়িং টু কস্ট প্রেসিডেন্ট in the midterm election. Even ultimately, the Republican Party is going to, suffer with this, because this war actually you cannot justify on any reason, particularly going for, এবং বলছে যে এখন যে ইনভেশন স্থল বাহিনী দিয়ে বা মেরিন পোর্ট দিয়ে, যেটা বলছে যে কোনো মুহূর্তে তারা করতে পারে। সো ডেফিনেটলি ইট হ্যাজ টু হ্যাপেন। এর প্রভাব কিন্তু আপনার দেশের রাজনীতি, অর্থনীতিতেও সারা বিশ্বে পড়তেছে, আমেরিকাতেও এটা হবে। এবং এটা লিঙ্গার যদি ইরান করে, ইরান এখন কোনো চয়েস নাই, সে পিছনেও যাইতে পারে না, আগেও যাইতে পারে না। দেন স্টেজ দ্যাট এদের উপায় নেই এখন এইটাকে মানে একমাত্র ফেস করা ছাড়া আর কি। এখন এক পর্যায়ে হয়তো আমার মনে হচ্ছে ইউনাইটেড স্টেটস বরং এটার থেকে ব্যাক অফ হবে, বলবে যে আমাদের জয় হয়ে গেছে। কারণ জয় এগুলো তো সব নিজের মুখে বলা, আমি জয় করেছি, আমি জয় হয়েছি আন্তর্জাতিক ভাবে, কিন্তু আমি বলছি আমি জয় হয়ে গেছি। তো এটা ডিপেন্ড করে যে হাউ ডু ইউ এন্ড হাউ ডু ইউ ডিফাইন দ্য ভিক্টরি। সো হয়তো একটা পর্যায়ে বলবে যে আমাদের অপারেশন শেষ, আমাদের যা করার কথা উই হ্যাভ ডান ইট। তো আসলে হয়েছে কি, তার অনেকগুলো ইনকম্পিটেন্ট লিডার আছে, ইনক্লুডিং দ্য পিটার হেগসেট থেকে আরম্ভ করে আপনার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দিস পিপল অ্যাকচুয়ালি দে ল্যাকস উইজডম, দে ল্যাকস অ্যাকচুয়ালি দ্য কাইন্ড অফ এক্সপার্টিস দে নিড টু ডেলিভার ইন দোজ টু পজিশনস। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানি যেটি আমরা বলছিলাম যে ইরান ডুবছে, ডুবার সময় ইরান ভাবছে যে আমরা সবাইকে নিয়ে ডুববো, এবং এই ডোবার জায়গা হিসেবে তারা চমৎকার একটা জায়গা, ভৌগোলিকভাবে তাদের জন্য সুবিধাজনক হরমুজ প্রণালীকে বেছে নিয়েছে। এইখানে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এই জায়গাটাতে আটকানোর যে কাজটা, সেই কাজটাও চালিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তো নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন, তিনি একটা নো জোট গঠন করার কথা বলছেন, অন্যান্য নেটোভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন, পরে বলছেন লাগবে না তোমাদেরকে, কেউ আসতে চাইলে তাদেরকেও নিষেধ করছেন, আমরা জয় পেয়ে গেছি, এখন এসে ভাগ নেবা কেন, নানা ধরনের কথা বলছেন। কিন্তু আলটিমেটলি যেটি জানতে চাই, এই হরমুজ প্রণালী যদি দীর্ঘদিন ধরে একই অবস্থা চলতে থাকে, বিশ্বের অর্থনীতিকে এটি ভেঙে চুরে দিতে পারে, সেই জায়গাটাতে আমেরিকা সর্বশক্তি দিয়ে যদি চায়,
এখন পর্যন্ত অনেক কিছুতে দেখে মনে হয় যে আমেরিকা হয়তো সেখানে সর্বশক্তি প্রয়োগ করছে না, তাদের যে সামরিক শক্তি পুরোপুরি মনোযোগ দিয়ে হয়তো ইরানকে ধ্বংস করে দিতে চাইছে না, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। হরমুজ যদি দখল করতে চায় আমেরিকা এবং অন্যদেরকে সাথে এখন পর্যন্ত পাচ্ছে না, যদি ভবিষ্যতে পায় তাহলে কি সম্ভব, আমেরিকা মানে পারবে কিনা? আচ্ছা, আপনার হরমুজ প্রণালীর উত্তর দেবার আগে আমি আরেকটা কথা বলতে চাই। আমি আসলে ডক্টর মাতবরের মতো এতটা মানে মানবতার উপর এতটা আশাবাদী না। আমি বলবো জো কেন্ট যে এই পদত্যাগ করলেন এবং তুলসী গ্যাবার্ড এই কথা বলছেন, এটার মানে ওনারা আসলে বুঝতে পারছেন যে এই যুদ্ধে জয় সম্ভব না। হ্যাঁ, তুলসী গ্যাবার্ড দেখেছেন কলিন পাওয়েলের পুরা কেরিয়ার কেমন ভাবে ধ্বংস হয়ে গেছে। উনি সেই জায়গায় যেতে চাননি, যদিও উনি এখন মানে উনার কোনো মূল্যই নাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, তাও এই কথাটুকু বলে উনি নিজের জায়গাটুকু আর কি মানে এমন ভাবে নিজেকে রক্ষা করতে চাচ্ছেন, কারণ এটা বুঝাই যাচ্ছে যে এই মিড টার্মের পরে যা হবে আপনার সেনেট এবং এখন তো মনে হচ্ছে হাউসও ডেমোক্র্যাটরা পাবে এবং একটার পর একটা কিন্তু আপনার ইনকোয়ারি হতে থাকবে। তো এখন অনেকেই পদত্যাগ করবে এবং সেটা এই কারণে না যে তারা আর কি মানবিক কারণে তারা এই যুদ্ধ সমর্থন করছে না, তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ এখানে তারা যত সম্পৃক্ত থাকবে তাদের এই অপরাধেরও বিচার হবে। এবং আমরা যে আপনি যে বিশ্বের অন্যান্য দেশের কথা বললেন, এই যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো, ইরানকে আপনি বলছেন ইরান ডুবছে, ইরান কিন্তু আসলে ডুবছে না, আমি আসবো সেই কথায়। ওকে, এইটার যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো, ইরান যদি আসলেই ডুবতো, আমরা কিন্তু এখন অন্য অনেক ইউরোপিয়ান দেশকে দেখতাম আমেরিকার সাথে চলে আসতো। তারা কিন্তু দেখছে যে এই যুদ্ধের পরিস্থিতি এরকম না। আচ্ছা, ডক্টর মাকবুল আরেকটা কথা বলছেন যেটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মানে আই কমপ্লিটলি এগ্রি। অনেক কিছু সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে অস্ত্র। হ্যাঁ, ইরান যেভাবে করে যে ক্রিয়েটিভলি এই যুদ্ধ করছে এবং যেভাবে অস্ত্রের ব্যবহার করছে, এটা কিন্তু কেউ এই জন্য তৈরি ছিল না। তাদের যে ফাতা 2 যেভাবে করে আপনার রিয়েল টাইমে সেটাকে ম্যানুভার করা যায় এবং যেভাবে করে সেটা ইন্টারসেপ্টরকে আপনার মানে একদমই অতিক্রম করতে পারে, এটার জন্য কেউ তৈরি ছিল না। তা আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন, মানে রিয়েল ইনফরমেশন আছে, হয়তো মানুষ সম্পর্কে নাই, নেতানিয়াহুর কথা জানি না, এই মোস্তফা আপনার খামেনি। হ্যাঁ এর কথা জানি না, হ্যাঁ, যে কি হয়েছে, কে কতখানি আহত, কি হয়েছে, এগুলো জানি না। হ্যাঁ, কিন্তু যুদ্ধক্ষেত্রের অনেক ইনফরমেশন আমরা জানি, সেই ইনফরমেশন কিন্তু আপনার অন্য একটা চিত্র দিচ্ছে। ইরানের যে ইসরায়েল এবং আমেরিকা বারবার দাবি করছে যে তাদের সমস্ত সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু ওরা প্রতিবার নতুন যখন মিসাইল নিক্ষেপ করছে, প্রতিটা মিসাইল আগের মিসাইল থেকে উন্নত এবং প্রতিটা মিসাইল কিন্তু আপনার একটা নতুন একটা আপনার ট্র্যাজেক্টরি, এটার সাথে কেউ পরিচিত না এরকম জিনিস আপনার দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন যেটা আমেরিকা বলছে যে তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের আসলে কখনোই এরকম শক্তিশালী নৌবাহিনী ছিল না। তারা যেভাবে করে তাদের নৌশক্তি, যারা যেভাবে করে আপনার মাইন্ড রেখেছে, তো তারা যে হরমুজ তো আসলে তাদেরই, তাদের দখলে, মানে কি এরকম তো না যে এটা সবার তারা দখল করে নিয়েছে, এটা ভৌগোলিকভাবে এটা তাদেরই অধিকার, তারা সবাইকে এটা ব্যবহার করতে দিত। এখনো কিন্তু হরমুজ এক অর্থে খোলা আছে, এটা খোলা নাই খালি আমেরিকা, ইসরায়েল এবং এদের সমর্থকদের জন্য, এখানে কিন্তু অনেক দেশ যাচ্ছে। মানে আমাদের কিন্তু ভাষা সম্পর্কেও সচেতন হতে হবে। আমরা যখন বলি ইরান দখল করে নিয়েছে, ইরান তো অন্য কারো জিনিস দখল করে নেয়নি, এটা তাদেরই অধিকার, এটা ইন্টারন্যাশনাল মানে আইনে। নৌপথটা আটকে দিয়েছে, মানে আটকে দেওয়াটা ঠিক না হয়তো। হ্যাঁ, না, আটকেও দেয়নি, এটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এটা তাদের অধিকার। তারা যদি কোনো এক সময় বলে যে আমরা এই দেশকে যেতে দিব না, এটাতে কোনো অসুবিধা নাই, এটা তো তাদের জায়গা। তো তারা যেটা করছে, আমেরিকা, ইসরায়েল এবং তাদের সমর্থকদেরকে তারা এই জায়গা দিয়ে যেতে দিচ্ছে না, অন্য সবাই কিন্তু দিচ্ছে। তারা যে চীনে এই হরমুজ দিয়ে তারা তেল রপ্তানি করতো, সেটা আরো বেড়ে গেছে, তাই না? এখন তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো অনেক দেশ এটার মধ্যে দিয়ে যাচ্ছে। কাজে এই যে ভাষার ব্যাপারগুলো, হরমুজ আসলে বন্ধ নাই, হরমুজ বন্ধ শুধুমাত্র তার শত্রুর জন্য। এবং এটা তো খুবই একটা রেশনাল, আমার সাথে কেউ হ্যাঁ, যুদ্ধ এটা থাকলে, একটা চমৎকার আমার ব্যাখ্যা আছে। হ্যাঁ, হ্যাঁ আমার সাথে যদি কেউ যুদ্ধ করে, তা আমার অ্যাসেট আমি কেন তাকে ব্যবহার করতে দিব, তাই না? এটা তো খুব রেশনাল একটা জিনিস করেছে, এটা কোনো ইরেশনাল, কোনো পাগলামি কিছুই করেনি। তারপর ধরেন আমি তো দেখছি ওয়েস্টার্ন মিডিয়ায় যে কাভারেজ, অ্যাজ ইফ ইন্ডিয়া, ইরান অন্যান্য যে গালফ রিজনকে অ্যাটাক করছে, সেই গালফ রিজনে আমেরিকান বেস আক্রমণ করছে। এটাই তো সে করবে।
আমি আক্রান্ত হলে আমাকেও তো মানে নিজেকে রক্ষা করতে হবে। এবং ইরানের প্রতিটা স্ট্র্যাটেজি আমি খুবই প্রথম দিকে আমি ভেবেছিলাম যে উঁচু পর্যায়ের এতগুলো মানুষকে মেরে ফেলেছে, কিন্তু তাদের স্ট্র্যাটেজিটা আগে থেকেই সেট ছিল। এবং যাকেই মারুক না কেন, মানে যতই আপনার নেতা মারুক না কেন, এটার কোনো ব্যত্যয় হবে না। আমার কাছে মনে হচ্ছে তাদের যে প্ল্যান, আস্তে আস্তে করে তারা আরো আরো উন্নত, তাদের মিসাইল ব্যবহার করছে। এবং আমরা ইরানের ক্ষয়ক্ষতিগুলো, যেগুলো খুবই দুঃখজনক এবং ঐতিহাসিক জায়গা, যেগুলো তো আর কোনোদিন হবে না, এটা তো সমস্ত মানব সভ্যতার জন্যই, এটা আমাদের সবারই একটা সম্পদ ছিল, এগুলো ধ্বংস হচ্ছে, গ্যাস ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু একই সাথে কিন্তু আমরা ইসরায়েলের ধ্বংসের চিত্র আমরা দেখছি না। ইসরায়েলের যে মানে ওরা যেই চিত্রটা দেখায় এবং যেই সংখ্যাগুলো বলে, যেই কতজন মানুষ মারা গেছে, এগুলো কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না। কারণ আপনি যদি ধ্বংসের চেহারা দেখেন এবং মৃত্যু সংখ্যা দেখেন, হ্যাঁ, আর ইসরায়েল তো একটা খুবই ঘনবসতিপূর্ণ দেশ। তো আমরা অনেক ধরনের ইনফরমেশনের আমরা সত্যতা জানি না, কিন্তু যে সত্যতাটা জানি, যেটা আপনি যদি দেখেন যে যুদ্ধের এই স্ট্র্যাটেজিটা এবং যুদ্ধের এই অস্ত্রের ব্যবহার, এইসব দিক দিয়ে ইরান একটুও ডুবছে না। ইরান কিন্তু অনেকখানি এগিয়ে আছে। এবং ইরান যদি আসলেই এটা নভেম্বর পর্যন্ত টেনে নেয়, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা ভয়াবহ হবে। এবং ইসরায়েলও এতদিন পর্যন্ত কিভাবে টিকবে, কারণ তাদের ইন্টারসেপ্টর অনেক লো। তখন তাদেরকে বিভিন্ন শহরে তখন যে ইন্টারসেপ্টর দিয়ে রোধ করার চেষ্টা করে, সেটা তাদের বন্ধ করতে হবে। তখন কিন্তু আরো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো এইসব দিক দিয়ে চিন্তা করলে অ্যাডভান্টেজ কিন্তু ইরানের আছে। শুধু একটা জায়গা আছে যেখানে যদি আমেরিকা বা ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার মানে এগুলো ব্যবহার করে, চূড়ান্তভাবে। তো হ্যাঁ, সেটা 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 যদি করে, তাহলে অল ব্যাটস আর অফ। সেটাতে সাংঘাতিক রকমের ক্ষয়ক্ষতি অনেক কিছু হতে পারে। এবং সেটা হলে আমার কাছে মনে হয় যে আপনার রাশিয়া, চায়না, এরাও একদম, এখনো তো তারা যুদ্ধে অংশগ্রহণ মানে আসলে তখন করছেই, সক্রিয়ভাবে কারণ জড়িয়ে সবাই পড়বে, তো- সক্রিয়ভাবে একটি, হ্যাঁ, এটি তো সক্রিয়ভাবে সবচেয়ে জড়িয়ে- একদম সবশেষ স্টেপ হতে পারে, হ্যাঁ, একদম হ্যাঁ, ডিজাস্টারের সবশেষ রূপ হতে পারে এটি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি আপনার কাছে আসবো আবার ডক্টর মেহনাজ মোমেন, যে তেল এই যুদ্ধটাকে কিভাবে একটা নিয়ামক হয়ে উঠছে এবং সামনের দিনগুলোতে তেল কিভাবে যুদ্ধ বন্ধ হতো বা যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করবে, এই প্রশ্ন নিয়ে। তার আগে প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে যেটি জানতে চাই, অনেকে মনে করছেন যে প্রেসিডেন্ট ভাবেননি, আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, যুদ্ধটা এই দিকে রূপ নেবে। তিনি যুদ্ধ শুরু করেছেন, কিন্তু বন্ধটা এখন তার পুরোপুরি হাতে নেই। অনেকে মনে করছেন যে প্রেসিডেন্ট চাইলেও বন্ধ করতে পারবেন না, কারণ একদিকে দেশের রাজনীতি, অন্যদিকে বাইরের কিছু বন্ধু রাষ্ট্র আছে যারা হয়তো চাইছে না এটি। প্রেসিডেন্টের এখন আসলে কোন দিকে যেতে পারেন, কিংবা তিনি কি চাইলে যুদ্ধটা বন্ধ করে দিতে পারেন? কালকে ঘোষণা দিলেন, ঠিক আছে আমরা জিতে গেছি, আমরা যুদ্ধ বন্ধ করলাম, বিষয়টা এরকমই। আসলে দেখুন, এখানে প্রেসিডেন্ট কিন্তু অনেকটা কিন্তু কট, এই প্রেসিডেন্ট কিন্তু কট, এবং সে কিন্তু যে প্ল্যানটা, গ্রেটার ইসরায়েলের প্ল্যানটা, সেটা কিন্তু স্ট্রং সাপোর্টার, জায়নিজমের সাপোর্টার, স্ট্রং সাপোর্টার। রিয়েলিস্টিক্যালি আমি তো বলেছি একটু আগেই যে তাদের যে বিশেষ করে পলিটিশিয়ান, আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, যে ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর কথা বললাম, যে ওয়ার মিনিস্ট্রির যে চিফ, দিস আর ভেরি, আই উড সে ভেরি ইল ইকুইপড। এবং তারা তারা সত্যটাকে বোধহয় অন্য যে সময় আমরা দেখেছি ডিফেন্স সেক্রেটারি বা স্টেট সেক্রেটারি যেভাবে পর্যালোচনা করে দেখে, সেটা কিন্তু তারা বোধহয় ওইটুকু তাদের উইজডমে বোধহয় এটা ধরা পড়ে নাই। ইরানকে আপনার, হ্যাঁ, এই প্রেসিডেন্ট তো আপনার জানেন যে সে সবসময় কিন্তু নিজেকে বলতে চায় আমি জয় করছি, আমি সবকিছু, সে তো এগুলো চায়। সুতরাং এখানে নাম্বার ওয়ান হচ্ছে ইনভেস্টিগেশন, প্রভোকিং সিরিয়াসলি বাই নেতানিয়াহু। আর এদের কে পেয়েছেন এই প্রেসিডেন্টের যে বেশ করে যারা নীতি নির্ধারণীতে আছে, এদেরকে পেয়েছেন যে দিস পিপল টু মি নাথিং। নেতানিয়াহু কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বড় জয় যুদ্ধে নেওয়ার জন্য, জয় বলতে আমি বলছি যুদ্ধে নেওয়ার জন্য আর কি। সুতরাং এখন প্রেসিডেন্টের দেখুন যে এখন খট বলতে আমি এটাই বলছি যে হি অলরেডি কন্ট্রিবিউটেড সাবস্ক্রাইব দিস টু দিস প্ল্যান, এবং তারা কিন্তু এটা চায়। এবং মার্কো রুবিওর একটা স্টেটমেন্ট কিন্তু দেখেছেন, যেটা কিন্তু অনেকটা বিবলিক্যাল ওয়ারের মতো, সে কিন্তু এটাকে করছে, যে এটা মোদিও করেছেন এটা আর কি। তো এখন দেখুন যে লোকালি বিশেষ করে সে মনে করেছিল এটা ভেনিজুয়েলার মতো কিছু প্রিসাইজ স্ট্রাইক করে চলে আসবে, তারপর বলবে যে আমরা জয় করেছি, সবকিছু শেষ করে দিয়েছি, এরকম ভাবছিল ইরানকে। ইরান কিন্তু সবসময় বলেছে যে আমরা 20 বছর আগে, প্রথম দিকে যুদ্ধের বলছে 20 বছর আগে যেগুলো আমরা কিন্তু চিন্তা করছিলাম ইউজ করবো, সেগুলো কিন্তু এখন ইউজ করতেছি। আমরা কিন্তু
আমাদের বর্তমান যা আছে স্টক ফাইল বা ইনোভেশন, যেটা ম্যানেজার বললেন আর কি, যে আন্ডারমাইন করেছেন এটা আর কি। আর এবং আরো ভাবছিল যে তার যে ওখানে 11টা না 18টা যে মিলিটারি ঘাঁটি আছে মিডল ইস্টে আর কি, এরা দে আর গোয়িং টু রলি বিহাইন্ড হিম নো ম্যাটার what they are going to do, because they are very much like dependent on United States. আমি মানবতার কথা একটু বলেছি, কিছুটা কিন্তু এখানে একটু আসে। হ্যাঁ, আমি জানি এটা কিন্তু আর্মস ব্যাপার, যুদ্ধের ব্যাপার, এরা এগুলো চিন্তা করে না। এই যে এতগুলো মানুষ, আসলে এগুলো আপনার গাজাতে যে মেরে ফেললো 80,000-এর মতো, এটা চিন্তা করে না। কিন্তু আমার কাছে মনে হয় মানুষ তো এট দ্য এন্ড অফ দ্যাট একটু হয়তো একটা সময় বোধহয় নাড়া দেয় আর কি, যে মানে মানুষকে কতল করতে করতে যে আমি কি করছি, একটা সময় হয়তো একটা মুহূর্তে আসে, তখন কিন্তু সে হয়তো মনে করে যে আমি একটা ডিসিশন নিই। আসলে এরা কিন্তু, আমি ম্যানেজারের সাথে একটু রিফার করবো, যারা কিন্তু কেউ এখনো ভাবে না যে ওরা যুদ্ধে কিন্তু হেরে থাকবে, যাচ্ছে। হ্যাঁ। এরা কিন্তু কেউ ইয়ে করে না, কিন্তু ম্যানেজার কিন্তু ঠিকই বলেছে যে তারা কিন্তু এইটার জন্যই কিন্তু ইউজুয়ালি রেজিগনেশন দেয়। কিন্তু আমার কাছে মনে হয় না এই লোকগুলার এই ধরনের কিছু মাথা বলতে চলো যেন আমেরিকা তো জিতবে, আমি বলে যাচ্ছি আমার আর কি, পরবর্তীতে হয়তো মনে করবে যে আমি তো বলেছিলাম। তো এখন যে ওখানে যে অ্যালাইজ যাদেরকে মনে করতো, সৌদি আরব, কাতার, ইউএই, বিশেষ করে এই তিনটা, বা ওমান, এগুলাকে, বাহরাইন, এগুলাকে মনে করছিল, ওখানেও কিন্তু কোনো শেষ আর পায়নি। তারপর ন্যাটো সে হয়তো অত আশা করে নাই, কিন্তু এখন এদের ইয়াটা কিন্তু, সহায়তাটাকে ইম্পর্টেন্সের এই জন্যই, কারণ এইখান থেকে গিয়ে তো আপনি ফ্লাই করে সব করতে পারবেন না, আমেরিকার থেকে এত দূর থেকে সবকিছু তো ওখানেই আছে। এবং শেষ করতে আমরা জানেন যে ওকানামার থেকে শুরু করে আপনার ওই যে জাপানের ওখান থেকে, তারপর যে সাউথ কোরিয়া থেকে সবগুলো মোবিলাইজ করে এদিকে আনছে আর কি। কিন্তু তারা কিন্তু এখন আন্ডার এস্টিমেট করছে। যেমন আরগাচির কথা যদি আপনি দেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলতে, তাকে কয়েকবার কিন্তু প্রশ্ন করেছে যে তোমরা কি এইরকম যে স্থলবাহিনী, বিশেষ করে স্থলযুদ্ধের জন্য হলে তোমাদের কি কি অবস্থা হবে, বলছেন আমরা তো উই আর ওয়েটিং ফর ইট। কারণ তাদের অ্যাডভান্টেজ, যে ম্যানেজার বললো খুব যথার্থভাবে, যে তাকে ইন এ ভেরি অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন, পার্টিকুলারলি ল্যান্ড ইনভেশনে কিন্তু হ্যাঁ, কোনোদিন আমার মনে হচ্ছে না কোনোভাবে সফল হবে। আর কিন্তু একটা জিনিস জানি প্রফেসর মাহবুব, আপনার আফগানিস্তানে কাছে সত্য হতে পারেনি। একটা জিনিস জানি আপনার কাছে, আমরা অন্য যুদ্ধগুলো দেখেছি, সে যুদ্ধের প্রকৃতি এক ধরনের, যেমন সম্প্রতি একদম সবশেষ যুদ্ধ যদি আমরা ধরে নিই যে ইউক্রেন রাশিয়ার বিষয়টি, আমরা কখনো দেখিনি একদম ভ্লাদিমির জেলেনস্কিকে টার্গেট করা হচ্ছে, মানে উনি প্রধান টার্গেট। যুদ্ধের মধ্যে আমরা সাধারণত দেখি একটা জায়গা রাখা হয়, অন্তত আলোচনার একটা সুযোগ রাখা হয়, কিন্তু এবারের যুদ্ধে দেখা যাচ্ছে ইরানের একেবারে শীর্ষ নেতাদেরকে বেছে বেছে একদম প্রথম দিনের হামলায় আয়াতুল্লাহ খামেনি, এবং সেখানে পরবর্তীতে মোস্তফা খামেনিও আহত হয়েছেন, তারপর আলী লারজানি, আমরা ইসমাইল খতিব থেকে শুরু করে যাদেরকে দেখছি, অর্থাৎ একেবারে শীর্ষ নেতাদেরকে শেষ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ইসরায়েলের যে কোনো ইরানের যে কোনো শীর্ষ নেতাকে হত্যার ক্ষেত্রে কোনো অনুমতির বিষয় নেই, অনুমতি দেয়া আছে। তাহলে মানে টার্গেটটা আসলে কি? ইরানের নেতৃত্ব শূন্য করা, ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, কি টার্গেটে আসলে আগাচ্ছে নাকি? ইরানের ব্যাপারে যে টার্গেটটা করে আর কি, এখানে দে আর অ্যাকচুয়ালি ডিলিং মেনলি অ্যাবাউট এন ইজম, অ্যাবাউট এ মতবাদ। এরা সেটা যেটা মনে করে আর কি, যে এই লিডারকে যদি শেষ করে দিয়ে এই মতবাদটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু ইউ ক্যান নট কম্পেয়ার দিস উইথ ইউক্রেন। ইউক্রেন সিচুয়েশন ইজ ডিফারেন্ট দেন দিস ওয়ান। কারণ এদের কিন্তু বিহাইন্ড, ওই যে বললাম, একটা জায়নিস্ট একটা আপনার আইডিওলজি, তাদের যে গ্রেটার ইসরায়েল হতে হবে। সুতরাং এই লিডার, কারণ ওখানে একটাই মাত্র কান্ট্রি যে ইরান প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, সত্যের কথা বলছে, এবং যেভাবে তাদের যে গ্রেটার যে একটা মুভমেন্ট যেটা চিন্তা করছে আর কি, যে এগেইনস্ট দ্য 56 মুসলিম কান্ট্রিজ, আলটিমেটলি কিন্তু ইজ গোইং টু গো এগেইনস্ট অল অফ দেম। কিন্তু আমরা যদি আমেরিকার ভাষায় বলি তাহলে হয়তো বিষয়টা এরকম যে ইরান ওই অঞ্চলে সন্ত্রাসবাদ, যেটি আমেরিকার ভাষায়, তাদেরকে ওরা বলে যে প্যাট্রোনাইজ করছে, সন্ত্রাসবাদ, উস্কে দিচ্ছে, সবকিছু করছে। যেটা যেটা আমরা বলি ফিলসফি, ওইটা করে বলতেছে সন্ত্রাসবাদ। ওদের হইলে ফিলসফি, কিন্তু ওদের ওইটা অন্যরকম। তো এইটা কিন্তু মেইন কাজ করতে। সুতরাং তারা মনে করে যে এই লিডার গুলোকে যদি শেষ করে দেওয়া হয়, মতবাদটা শেষ হয়ে যাবে। সাধারণ মানুষ, আমাদের যে ম্যানুফ্যাকচার ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসি কিন্তু এক এক জায়গার জন্য এক এক। আমরা এদিকে দেশে সবসময় ডেমোক্রেসির কথা বলি, অথচ সৌদি আরবের মনার্কির সাথে কিন্তু আমরা হাত মেলাই, তাদেরকে আমরা সাপোর্ট করি। তারপরে এটা তো আসলে হিপোক্রেটিক অবস্থা হয়ে যায়। এগুলো কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু সব আসছে আর কি, যে এগুলো। তো এবং ওই যে অ্যালাইজ গুলো, তারাও কিন্তু চিন্তা করছে এখন, ওয়েট এ মিনিট, দিস ইজ নট অল অ্যাবাউট ইরান, ইটস অল অ্যাবাউট সামথিং এলস। আমি অনেকগুলো অনুষ্ঠানে বলছিলাম, এখন পৃথিবীতে যেটা হচ্ছে, এটা কিন্তু অনেকটা ধর্মযুদ্ধ। বিহাইন্ড অর আন্ডার, আপনি এটা যেভাবেই দেখবেন আপনি, এটা কিন্তু সারফেসিং আউট, এটা কিন্তু আসছে আলটিমেটলি।
এই জন্য আপনি কেন এই যে যে নেতানিয়াহু বারবার কিন্তু ভারত দেখেন একটা কিন্তু অত্যন্ত একটা রিচ কান্ট্রি, অত্যন্ত একটা আমি বলবো সিভিলাইজেশন সব দিক থেকে একটা ডেমোক্রেসির দিক দিয়ে একটা সাংঘাতিক একটা এক্সাম্পল একটা কান্ট্রি ছিল। এই লোকটা আসার পর থেকে, মোদি আসার পর থেকেই সেও কিন্তু হি ইজ অলসো টকিং, তো বলছে যে আমাদের যে ফিলসফি আমরা কিন্তু এক, উই ওয়ান গ্রেটার ইসলাম এবং গ্রেটার ইসরায়েল, এবং আমরা ইন্ডিয়া চাই অখণ্ড ভারত। এই যে দেখুন এই যে ট্রাম্প, মোদি, নেতানিয়াহু, এই সমীকরণগুলো যদি আপনি মিলান, হোয়াট দে ওয়ান্ট, তারা কোন ইয়াতে আসছে জায়গায়, তাদের মেইন দ্য পয়েন্ট অফ কনভার্সেন্স কোথায়। তো আপনি আদার দেন ইকোনমি গুলো যদি দেখেন, তাদের ইম্পেরিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম বেসড অন হোয়াট, এই কান্ট্রি গুলো কেন, কই আর তো বড় বড় স্ট্রং নেটো কান্ট্রিজ গুলো ছিল, তাদেরকে তো টানে নাই, তারা তো যাচ্ছেও না। সো দিজ আর দ্য পিপল, দ্য লিডার্স, আপনি লিডার্স, ইউ ডিজার্ভ দ্য লিডার দ্যাট ইউ ইলেক্ট, সো সামহাউ দিস পিপল কেম টু পাওয়ার। আমি তিনজনের কথাই বললাম, তিনজনেই কিন্তু একটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ফিলসফি নিয়ে চলছে, এবং এইটাই কিন্তু কিন্তু পৃথিবীর মানে একটা বড় দুঃখের বিষয় হচ্ছে এটা হতে পারে যে বিকল্পটা কি, আপনি যদি আমরা ধরে নিই আমেরিকান পরাশক্তির কোনো কারণে তারা পরাশক্তি থাকলো না, সেখানে রাশিয়া, সেখানে চায়না, যেখানে গণতন্ত্রের কোনো নমুনা নেই, মানবাধিকারের নমুনা নেই, সুশাসনের নমুনা নেই, তারা সামনের দিকে, মানে পৃথিবীটা আসলে চালাচ্ছে কারা, মানে কিংবা কারা চালাবে, এটা তো মানে একটা ভয়ঙ্কর দুঃসময় অপেক্ষা করছে। পৃথিবী এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি, মাইক ইস রাইট, যার কাছে হেজমনি আছে, অর্থনৈতিক মিলিটারি মাইক যাদের আছে, এখন কিন্তু তাদের হাতে পৃথিবী। আমি বলছি না দ্যাট ইজ এক্সপেক্টেড, দ্যাটস হোয়াট ইজ দ্য রিয়ালিটি। রিয়ালিটি যদি আপনি দেখেন, সে এখন তাদের যে মাইকটা কতদিন থাকবে সেটা কথা। ইয়াস, যে আপনি কমিউনিজমের কথা বলেন, সোশ্যালিজমের কথা বলেন, রাশিয়াতে আপনি এখন তো, তারা তো তাদের জন্য একটা মোক্ষম সময়, যে with your democracy, with all this thing what you are doing, in the name of democracy, so they are going to, এখন তারা তো একদম মানে ক্রুসিফাই করে ফেলবে যুক্তির দিক দিয়ে বলতে গেলে। সো পিপল এখন থিঙ্ক করবে যে সারা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি গুলো, well, maybe better with this, so this polarization is going to happen with Russia, China, and other places আমরা জানি যেগুলো উঠতে চাচ্ছে আর কি। So unfortunate what is happening, but I think eventually there is a point, there is a situation where it's going to be halted, and that halt কোথায় কোন সময় হবে, কার হাতে যাবে, at this point is very unpredictable, but things actually are going to, আমার মনে হচ্ছে, start boiling and cooking, something will work out, I think, eventually natural processes যেটা হয় আর কি। ওকে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে প্রশ্নটা রাখছিলাম যে তেল সামনের দিনগুলোতে এই তেলটা এই যুদ্ধ গতি বাড়াতে, কমাতে, বন্ধ করতে, যুদ্ধবিরতিতে যেতে, আরো বেশি যুদ্ধ করতে কতটা প্রভাব বিস্তার করবে? আচ্ছা, আমি তার আগে সহজ ভাষায় একটা কথা বলি, জি। যে ইরানে ইসরায়েল যেটা চাচ্ছে সেটা কোনো রেজিম চেঞ্জও না, কিচ্ছু না। ইরান একেবারে ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, যেমন হয়েছে লিবিয়া, যেমন হয়েছে সিরিয়া। এটাই ওরা চাচ্ছে, যে ওই রিজনে কোনো শক্তিশালী কোনো রাষ্ট্র থাকবে না। এই কারণেই চাচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের চাওয়ার মধ্যে একটুখানি হয়তো তফাৎ পার্থক্য আছে। আছে। আচ্ছা, আপনি যে তেলের কথাটা বললেন, হ্যাঁ, তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধু তেল না, এই তেলের কারণে কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক, সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাতে আঘাত এনেছে ইরান, যেটা হচ্ছে পেট্রো ডলার। হ্যাঁ, শুধু তেল নয়, যেটা আপনার গালফ স্টেট গুলো, যেটা বিপুল পরিমাণে তারা যখন তেল রপ্তানি করে, তারা সব সময় ওইটা কেনে ডলার দিয়ে, এবং সেই ডলার তারা বিনিয়োগ করে আমেরিকায়। এইটাই হচ্ছে গালফ স্টেটের সাথে আমেরিকার যে আপনার চুক্তি। হ্যাঁ, এবং এই চুক্তির সাথে আপনার সম্পর্কিত ছিল এই বেস গুলো, কারণ কথা ছিল যে আমেরিকান বেস যে যে জায়গায় থাকবে তাদের নিরাপত্তা আমেরিকা প্রদান করবে। তো এইবার আমরা দেখলাম যে যেখানেই বেস আছে আমেরিকা সেই নিরাপত্তা প্রদান করেনি, এবং আমরা কিন্তু দেখছি গালফ দেশগুলোতে আপনার কথা হচ্ছে যে তারা তাদের বিনিয়োগ আমেরিকা থেকে উঠিয়ে নিবে কিনা। শুধু তেলের সাথে দুটো জিনিস যুক্ত আছে, শুধুমাত্র তেল না, তেলের সাথে ট্রেড, তেলের সাথে পেট্রো ডলার। আমি বলবো ইরান খুব স্ট্র্যাটেজিক্যালি জিনিসটা করছে। ইরানের বিরুদ্ধে গালফ স্টেটদের যতই অভিযোগ, যতই ঘৃণা, যাই থাকুক না কেন, তারাও বুঝতে পেরেছে যে বিপদের সময় আমেরিকা তাদেরকে রক্ষা করেনি, বরং তাদের সব ইন্টারসেপ্টর আপনার ইসরায়েলকে দিয়েছে, তাই তো? এবং
তাদের যে মূল তাদের অর্থনীতির যে চালিকা কাঠিটা ছিল, যে কোনো মানুষ, তোমরা গালফ স্টেটে আসো, দুবাই আসো, আবুধাবিতে আসো, তোমাদের যদি টাকা থাকে তোমাদের ট্যাক্স দিতে হবে না এবং তোমরা সারা জীবন মানে রাজার হালে থাকতে পারবে। সেই ওদের যে ব্র্যান্ড গালফ স্টেটের, ওই ব্র্যান্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আর কেউ নিরাপদে ওখানে থাকবে এই জিনিসটা চিন্তা করবে না। তো এই জিনিসটা কিন্তু আমেরিকাই করেছে, কারণ এই যুদ্ধেরও আগে তারা মানে এরকম জায়গাতে তারা ইরানের ইয়েকে, ওই যে কাসেম ইয়েকে মারলো, সেটা কাসেম কোথায় সুলেমানি, মেরেছিল? হ্যাঁ কাসেম সুলেমানি। সুলাইমান। হ্যাঁ, তো আমি বলছি যে এই নিরাপত্তার যে ওদের যে ব্র্যান্ডটা ছিল, এটা কিন্তু আমেরিকা এর আগেই এটা কম্প্রোমাইজ করেছে, আর এইবার একদম কম্প্রোমাইজড হয়ে গেল। কাজে ওরা কিন্তু এখন পেট্রো ডলার, যেটা সাংঘাতিক একটা আমেরিকার অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ওরা দ্বিতীয়বার চিন্তা করছে যে এখান থেকে সেই টাকাটা হয়তো তারা তুলে নিবে। তো এইটাতে কিন্তু আপনার আমেরিকার অর্থনীতি অনেক অনেক দুর্বল হয়ে যাবে। কিন্তু এখন আমেরিকাতে একটা অনেক বড় পরাশক্তি, একদিনে কারো পরাজয় হবে না। হ্যাঁ, এটার এখন অনেক সময় লাগবে। এবং যেটা হচ্ছে, এখন আমরা জানি যে এটা ইউনিপোলার ওয়ার্ল্ড আর নাই, এখানে আপনার অন্যান্য শক্তি আছে, চায়না, রাশিয়া। কিন্তু আপনি যে আরেকটা কথা বললেন, আমি সবসময় শুনি যে চায়না যখন ক্ষমতা বিস্তার করবে সেটা আরো খারাপ হবে আমেরিকা থেকে। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, চায়না যখন ক্ষমতাশালী ছিল তখন তো এরকম তো অনেক নজির নাই যে আসলে তারা অনেক খারাপ করবে। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই ন্যারেটিভটা কোথা থেকে আসছে যে চায়না এত খারাপ হবে? এটা কিন্তু আরেকটা আমি বলবো যে ওয়েস্টার্ন ন্যারেটিভ। চায়নাকে আমরা কোনোভাবে বিশ্বাস করি না, কিন্তু চায়নারও অনেক পুরানো সভ্যতা, চায়নারও কিন্তু অনেক অনেক ধরনের আপনার সম্পদ আছে। হ্যাঁ, এবং আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীতে কারো যাতে, কোনো একটা রাষ্ট্রের কোনো একটা সভ্যতার যাতে হেজেমনি না থাকে। আমি চাই দেখতে যে 3-4টা জায়গায় এরকম ক্ষমতা যাতে থাকে, যাতে তারা কম্পিট করে এবং পরস্পরকে তারা মানে এমন না হয় যে একজন সমস্ত ক্ষমতা বিস্তার করবে। কারণ আমরা এই 90-এর পর থেকে, আমেরিকা যখন ইউনিপোলার হলো, তারপর থেকে কিন্তু আমরা বিশ্বে এরকম ধরনের অশান্তি, যুদ্ধ, এরকম ধরনের টেরিটরি দখল, এগুলো আরো অনেক বেড়ে গেল। তো আমার কাছে মনে হয় যেটা আদর্শ হবে যে অনেকগুলো নোড যাতে থাকে, যাতে তারা মানে প্রত্যেকটা এবং দুর্বল রাষ্ট্রের কোনো না কোনো আপনার কি বলবো মানে সহায় হয় একটা না একটা নোড। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় না এই যুদ্ধের সময়টা এটা অসম্ভব খারাপ সময়। অনেক মানুষের মৃত্যু হচ্ছে, অনেক সম্পদের মানে ধ্বংস হচ্ছে, এবং কিন্তু মানে আমরা সহায় যদি হওয়ার সমগ্র যে জায়গাটা আপনি বললেন, এখন তো ধরেন আমরা যদি আমেরিকার কথা বাদ দিয়ে চিন্তা করি, রাশিয়া, চায়না, তারা কার সহায় হচ্ছে? মানে তারা এই দুর্বলদের। মুহূর্তে ইরানের সহায় হয়েছে, যেটা ওকে, খুব ইম্পর্টেন্ট, ওকে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে চায়নার যে আপনার রিয়েল টাইম যে আপনার ডেটা, যেটা ব্যবহার করে ইরান যেটা করছে, রাশিয়ার থেকে অনেক সাহায্য হয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারা তো ইরানকে সহায়তা করেছে। ওকে। এটা তো একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা কি মানে আমেরিকা যখন পরিকল্পনা করছিল হামলা করার, তখন কি তারা সেটি তাদের পরিকল্পনার মধ্যে নেয়নি যে রাশিয়া, চায়না সেখানে সক্রিয়ভাবে জড়িয়ে পড়তে পারে? এই আশঙ্কাটুকু কি আমেরিকা করেনি? আচ্ছা, আমেরিকার আমি বলবো অনেক বড় একটা ব্লাইন্ড স্পট আছে, যেটা ওয়েস্টার্ন খালি জায়গা থেকে ভাবে। যেমন ইরানকে তারা পুরোটাই ধরেছে যে এটা একটা মানে থিওক্রেসি এবং তাদের কোনো বুদ্ধি নেই, কিন্তু আসলে তো তা না। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এই যে আরো অনেকগুলো মানে রিলেশন চায়নার সাথে, যেটা আপনার ইরানের অনেক আপনার তাদের অলরেডি আপনার রেল পথে এমন ভাবে হয়েছে যে তারা চায়না থেকে ইরান বাণিজ্য করতে পারে সরাসরি। হ্যাঁ, তারপর রাশিয়ার সাথেও আপনার ভালো সম্পর্ক, এগুলোকে তারা আমার কাছে মনে হয় তারা গণনার মধ্যেই নেয়নি। এবং যেটা ডক্টর মাকবুর বলছিলেন, এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশন, এটা যে কোনো জিনিসের প্ল্যানিং অত্যন্ত পুয়ার এবং অত্যন্ত মানে তাদের কোনো ডেপথ নাই, স্ট্র্যাটেজিক কোনো ডেপথ নাই। তারা ধরেই নিয়েছে 4 দিন, বলেছে 100 ঘন্টা এই যুদ্ধ চলবে, তারপর আমরা বিজয়ী। হ্যাঁ, এবং তাদের কিন্তু সম্মত এইটা হিসেবের মধ্যে এটাও ছিল যে আমেরিকা যুদ্ধে যাওয়ার পরে অস্ট্রেলিয়া, ব্রিটেন সবাই ঝাঁপিয়ে পড়বে, বলবে যে কি সহযোগিতা লাগবে, আমাদের বেজ নাও, আমাদের রণতরী নাও, আমাদের সৈন্য নাও, সম্ভবত এরকম কিছু ভেবেছিল। হ্যাঁ, এবং স্পেন যখন বলছে তাদের আকাশ ব্যবহার করতে দিবে না, তখন ট্রাম্প বলছে ওরা বললে কি হবে, আমাদের দরকার হলে আমরা করব। তো এরকম করে যখন অন্য দেশকে আপনার ট্রিট করা হয়, অন্য দেশের থেকে আপনি কোনো ভালো সম্পর্ক পাবেন না, মানে আপনি পাবেন না। আর সবচেয়ে বড় কথা, যদি এই যুদ্ধের ফলাফল ডিফারেন্ট হতো, যদি আমরা সত্যি দেখতাম যে ইরান একদম পরাজিত হচ্ছে, তাহলে আপনি ডিফারেন্ট জিনিস দেখতেন। আচ্ছা। কিন্তু সেটা হচ্ছে না।
অনেক বড় ইন্ডিকেশন। এই যে এতগুলো দেশ, মানে ওয়েস্টার্ন আপনি দেশ, বলছেন যে যদি জিততাম তাহলে কিন্তু ওরা চলে আসতো, তখন তাদের হ্যাঁ মুখে যে এখন মানবিকতার বুলি কিংবা যৌক্তিকতার বুলি হ্যাঁ সেগুলো এগুলো থাকতো না। হতো না। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি একটু কিন্তু প্রফেসর এগুলো ডক্টর, যে হচ্ছে, এগুলো অনেক বড় ইন্ডিকেশন যে আসলে আমেরিকা মানে অনেক একটা নাজুক অবস্থায় আছে, এবং আমেরিকা এখান থেকে যে অফ র্যাম্প যে চলে আসতে চাচ্ছে সেটা ইসরায়েল করতে দিবে না। এবং একটু আগে যেটা বলছিলেন যে ওই শীর্ষস্থানীয় নেতাদেরকে মারা হচ্ছে, জি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এমন এমন নেতাদেরকে মারা হচ্ছে যাদের সাথে আপনার কোনো ডিল করা যায়। হ্যাঁ, হুম। এবং এটা ইসরায়েল এটা ইচ্ছা করে করছে, কারণ তারা চায় না আমেরিকা কোনোভাবে এই যুদ্ধ থেকে ফিরে আসুক। এবং সবচেয়ে বড় কথা বলবো এই খামেনির কথা, তার যে ফতোয়া ছিল যে আপনার যে কোনো ধরনের নিউক্লিয়ার বোমা সেটা হারাম, ইসলামে হারাম, এই জন্য ইরানে করতে দেয়নি। তার মৃত্যুর সাথে সাথে এই ফতোয়া কিন্তু আর স্থায়ী না। এখন এই ফতোয়াকে আবার যদি আপনার ফাংশনাল করতে হয়, তাহলে তার ছেলে এখন যে খামেনি, একে মুজতবা খামেনিকে এই ফতোয়াটা দিতে হবে। কিন্তু এই মুজতবা খামেনি যদি এই ফতোয়া না দেয়, তাহলে কিন্তু ইরানের নিউক্লিয়ার বম তৈরি করার আর বাধা নাই। হ্যাঁ, তো তাহলে আপনি চিন্তা করেন যে আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি না চান যে ইরানের যাতে নিউক্লিয়ার বম না হয়, তাহলে যেই মানুষটার কারণে এটা হচ্ছে না তাকে কেন হত্যা করা হবে? এবং পরবর্তীতে আলী লারজানি, যিনি হয়তো হ্যাঁ নিয়ামক হ্যাঁ হতে পারতেন, আলোচনার হ্যাঁ সূত্রপাত হ্যাঁ তৈরি হ্যাঁ, করতে পারতেন। তাকে ইচ্ছা করে তাকে তাকে মারা হয়েছে। হ্যাঁ, হুম, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে জানি, সেটা হলো বন্ধু রাষ্ট্র যাদের কথা আমরা বলছিলাম যে তারা কেউই আসছে না, কিন্তু তারা কি এতটুকু মানে সাহস দেখাবে, দুঃসাহস যদি আমি বলি দেখাবে, যে আমেরিকা ডাকছে কিন্তু তোমরা কেউই আসছো না, পরবর্তীতে আবার ন্যাটো বলে তোমরা বলবা যে আমাদের বিপদে তোমরা আসো। আমেরিকা যদি তখন মনে করিয়ে দেয় যে আমি তো যখন ডেকেছিলাম তখন তোমরা তো কেউ আসোনি, এখন তোমরা এটা আমাকে কেন ডাকছো? এটা আসলে উত্তর কিন্তু একটু আগে মেহরাজ আপা দিয়ে দিয়েছেন যে এই দেশগুলোর প্রশাসন কিন্তু আমেরিকার যে বর্তমান প্রশাসন তাদের মতো অত ডুবাইয়া না, অত যে নিম্নগামী না, তারা বুঝতে পারছে। এবং এটা একদম আমরা দেখছি যে ইরান কিন্তু অনেকটা সব দিক দিয়ে কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে, তারা এটা খুব ভালোভাবেই কিন্তু জানে, এবং তাদের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু তার আগের থেকেই ডিসাইড করেছেন যে ইট ইজ নট গোয়িং টু বি আফগানিস্তান। ওরা মনে করছিল আফগানিস্তান তো 20 বছর থাকার পরে জয় তো কোথাও করতে পারে নাই। আজকে দেখুন লিবিয়ার মতো একটা দেশকে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, সিরিয়াকে করে দিল, ইয়েমেনকে নিজে করে নাই, সৌদি আরবকে দিয়ে করাইছে আর কি। একটার পর একটা দেশ কিন্তু আপনি দেখুন এখন যেটা যে আপনি লাইক যাদের কথা বলছেন ন্যাটো বিশেষ করে আর কি, এবং মিডল ইস্ট গুলোতে স্বাভাবিকভাবে এরা দেখছে যে এটা আসলে তারা অলরেডি টেস্টেড দেয়ার ফ্রেন্ড, যে ফ্রেন্ড যে কতটুকু সাহায্য করবে। আসলে অনেকেই কিন্তু মিডল ইস্টের কান্ট্রি গুলা, অনেকেই আমরা ভাবি যে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে এগুলো হচ্ছে তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখা, এদেরকে প্রোটেকশন করা। নো, অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট protecting the interest of the Israel, which actually US somehow this administration bought. সুতরাং এরা কিন্তু এবার কিন্তু এইটা কিন্তু মেসেজটা পেয়ে গিয়েছেন যে অ্যাকচুয়ালি ইজ নট ফর আস, অ্যাকচুয়ালি ইজ ফর অল ফর দ্য ইসরায়েল। এবং তাদের ইকোনমি কিন্তু মারাত্মকভাবে বিধ্বস্ত হবে। যে একটু আগে জাপা বললো যে মিডল ইস্টের কান্ট্রিজ গুলো কিন্তু এখন সবাই কিন্তু দে আর গোইং টু পে বিগ প্রাইস আউট অফ দিস দ্য থিংস ইট গোস অ্যালং। আর ইরানকে যে আমরা এস্টিমেট করছে এতে কোনো ডাউট নাই, ইরান কিন্তু এখনো তারা বলছে আমরা এখনো 20 বছর আগের অস্ত্রগুলো ব্যবহার করছি। এবং তারা কিন্তু প্রথমে গিয়ে ক্যামোফ্লাইজ করে কতগুলা ফেক করেছে, যেগুলোর উপর করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু প্রচুর কিন্তু লসও করেছেন, বলেছেন যে না আমরা সব শেষ করে দিয়েছি, যুদ্ধের বিষয়গুলো হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া। এখানে ওয়েস্টার্ন মিডিয়ার রুলটা হচ্ছে সবচেয়ে বেশি বিতর্কিত। এরা কিন্তু এখানে আমাদের সাধারণ মানুষ কিচ্ছু জানতে দেন। CNN is totally bought. Western media তো totally bought by the people, those who actually took us to this war. এরাই তো প্রত্যেকটা কিছুই তাদের। আপনি CNN কিন্তু বলে ফক্সকে যে বায়াসড, CNN আরো বেশি বায়াসড এখন। আপনি প্রত্যেকটা নিউজ মিডিয়ায় যদি দেখেন একদম ওই অন্য সাইডে কিছুই তুলে ধরে না। আর এখানে রাশিয়া চায়নার কথা আপনি যে বলতেছেন, রাশিয়া চায়না তো অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি তাদের তো দে হ্যাভ ওয়ান্ডারফুল দ্য এগ্রিমেন্ট উইথ চায়না, সরি উইথ ইরান। ইরান। দীর্ঘদিন ধরে কিন্তু এরা যে আপার মতো আমি বলবো যে মিলিটারি ইন্টেলিজেন্স, বিশেষ করে লোকেশন ইত্যাদি ইত্যাদি, যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে। এটার জন্যই কিন্তু তাদের সাকসেস রেটটা কিন্তু বেশি, এবং রাশিয়াও দিয়েছে সেটা, কিন্তু চায়নাও দিয়েছে, এবং রাশিয়া চায়না এটাও দেখলো। তবে আমার কাছে মনে হয় রাশিয়া চায়না বোধহয় একটু আরো আগের থেকে বহুত প্রোয়াক্টিভ হতে পারতো, যুদ্ধটাকে বোধহয় কিছুটা হল করতে পারতো, ক্যাজুয়ালিটিস করতে পারতো স্ট্রেট বোধহয়। কারণ এখানে আপনি কিন্তু আন্তর্জাতিক আইনের কোনো কাজ করছে না তো, না, কারণ আপনি তো দেখেন আইন কিন্তু বাদ দিয়েই তো আপনি অ্যাটাক করে ফেলছেন অলরেডি। অ্যাটাক তো ইরান করে না, অ্যাটাক তো করেছে ইসরায়েল আর আমেরিকা।
তো স্বাভাবিকভাবে কিন্তু এখন যদি ওই দুটো কান্ট্রি যদি আসতো, আমি বলছি গ্রেটার ইন্টারেস্ট ফর এভরিওয়ান, ফর দ্য হোল ওয়ার্ল্ড, পিস অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পিপলস লাইফ অ্যান্ড সেফটি। এটা আমার মনে হয় আরো আগে বোধহয় একটু স্ট্রংলি দাঁড়ালে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তো এতটুকু যেত না। এখন সবচেয়ে বড় কথা যে যুক্তরাষ্ট্র, আমি এখনো ভাবি যে আমরা হোয়াই ওয়েন ফর ওয়ার, at what cost, all these things, আপনি দেখুন যে এখন এতগুলো আমাদের সোলজার এখন কিন্তু ক্যাজুয়ালিটিস হয়ে আসছে, at what interest are we serving, for our people and for the country? So all these things, I think the alliance-টা কিন্তু এটা অনেক আগেই বুঝছে এবং ক্যালকুলেশন করছে যে আসলে ইরান ইজ নট দ্যাট ইজি, কারণ দেয়ার ট্রু সুপার পাওয়ার বিহাইন্ড ইরান, যেগুলো কিন্তু আপনি রাশিয়া তো সবচেয়ে বেশি আপনার হচ্ছে পারমাণবিক শক্তি বলে নিয়ে সবচেয়ে অধিকারী, সুতরাং রাশিয়াকে এখানে আপনি, আর চায়না আছে, আমি আপনার মতো এগ্রি করি যে আপনি তো চায়নার যদি রেকর্ড গুলো দেখেন, যে বলছে চায়না যদি হলে খারাপ হবে, এই হবে, চায়না কিন্তু এই ইরানের যে আপনি রেকর্ড দেখেন এই তো কিচ্ছু দেখবেন না কিন্তু তবে। সো কিন্তু ওয়ান সাইডেড ব্লাইন্ড ফোল্ড আপনি যদি যুক্তি দিয়ে যদি সবকিছু বলেন, যে মিডিয়ার যে ন্যারেটিভস গুলো এমন ভাবে টুইস্ট করে, যেটা আমরাই কিন্তু বলি অন্যান্য দেশের তৃতীয় বিশ্বের আর কি, বিশেষ করে ফ্যাসিস্ট কান্ট্রি গুলোর, কারণ আমরাও তো ওই রকমই হয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য বিগেস্ট কনসার্ন, আই থিঙ্ক নেগেটিভস গুলো কিভাবে দিচ্ছে, কারণ এরা জনমতটাকে ধরে রাখতে চায় যে এই যে আমাদের যে একটা আমরা যে একটা নিয়ে গেছি, এখানে একটা প্ল্যান নিয়ে গেছি যে আমাদের গ্রেটার প্ল্যান, কিন্তু এটা কিন্তু প্ল্যান নেই, অর্থনীতি কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনি যে ইসরায়েলকে সাপোর্ট গুলো করছে, এটা কি মনে করেন আপনি আমেরিকা থেকে টাকা দিয়ে দিচ্ছে, ওগুলো কিন্তু মিডল ইস্টের টাকায়, কিন্তু ওগুলো তাদের টাকা দিয়ে তাদেরকে মারছে। কিন্তু আপনি যদি এক্স্যাক্টলি করে দেখেন আর কি, যে কত পার্সেন্ট কিন্তু তারা পেট্রো ডলারে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমেরিকাকে যে চাঁদাগুলো মাসুলগুলো দিচ্ছে, আমেরিকা ইজ গিভিং দ্যাট মানি টু ইসরায়েল। সো ঘুরে ফিরে কিন্তু আমেরিকা ইজ নট লুজিং ইকোনমিক্যালি, আমেরিকা ইজ জাস্ট ট্রাইং টু এস্টাবলিশ দ্য হেজমনি, এবং এতগুলো আপনার সারা বিশ্বে এতগুলো কিন্তু আপনার যে বিভিন্ন যে মিলিটারি ইনস্টলেশন গুলো আছে, it's just imperialistic philosophy. আমরা imperialistic কথা বলি, এখন আমরা we became like what used to be the United Kingdom in the past. প্রফেসর ডক্টর মেহনাজ পারভীন, একেবারে শেষ মুহূর্তে আছি, ছোট্ট করে আপনার কাছে শুনি যে মোস্তফা খামেনির প্রকাশ্যে না আসা কিংবা তার অনুপস্থিতি, এটি ইরানের যুদ্ধ পরিচালনায় কোনো নেতিবাচক ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন কিনা, নাকি এটা আসলে একটা সিস্টেম? এটার সাথে কিছুই আসে যায় না। হ্যাঁ, উনি আহত হতে পারেন, উনি নিহত হতে পারেন, তারপর আর কেউ হবে, কিন্তু যুদ্ধের যে স্ট্র্যাটেজি ওরা যেটা শুরু করে দিয়েছে সেটা চলতেই থাকবে। আমি খালি একটা জিনিস আমাদের আলোচনায় অ্যাড করতে চাই, আমরা সামনে দেখতে পারবো যদি সত্যি গ্রাউন্ড ট্রুপের কথা হয়, তাহলে আমেরিকান অনেক সৈন্যই এখানে বলবে যে আমরা ইসরায়েলের জন্য যুদ্ধে যেতে রাজি না, যেটা আমরা কোনোদিন আমেরিকার কোনো যুদ্ধে এরকম ভাবে দেখিনি, বা যুদ্ধ যখন অনেক বছর ধরে চলে তখন একটা যুদ্ধের বিরুদ্ধে এরকম কথা দেখি, কিন্তু এখন শুরুর সাথেই কিন্তু এটা দেখবো। তো এটা একটা নতুন জিনিস আমরা আমেরিকায় দেখবো। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, বৃহস্পতিবার রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।